প্রথমেই একটা জরুরি ঘোষণা করে নিই। আজকের এই আলোচনা কিন্তু শুধুমাত্র তথ্যের জন্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানিটাকে ভালোভাবেই জানার একটা চেষ্টা। এটা শুনে কোনো রকম বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না প্লিজ। উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আর্থিক সাক্ষরতার যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী। আজ আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে পাওয়া তথ্যগুলো একটু বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখব। তাহলে শুরু করা যাক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড RIL ভারতের সবথেকে বড় বেসরকারি সংস্থা তো বটেই, এদের মোটোটা বেশ ইন্টারেস্টিং, গ্রোথ ইজ লাইফ। আর এদের ব্যবসার দিকে তাকালে সেটা বেশ বোঝাও যায়। কি বিশাল পরিধি। ঠিক তাই। এদের ব্যবসাটাকে সহজ করে বোঝার জন্য আমরা মূলত 4টে বড় ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো অয়েল টু কেমিক্যালস, সংক্ষেপে O2C, তেল শোধন করে পেট্রোলিয়াম পণ্য আর রাসায়নিক তৈরি করা। জামুনাগড়ে এদের বিশ্বের বৃহত্তম সিঙ্গেল লোকেশন রিফাইনারি কমপ্লেক্স আছে। পেট্রোকেমিক্যালেও এরা অন্যতম প্রধান প্লেয়ার। গত অর্থবছরে FY25-এ এই O2C ব্যবসার রেভিনিউ ছিল প্রায় 6,26,921 কোটি রুপে। বেশ বড় অঙ্ক। তবে হ্যাঁ, বিশ্ববাজারের চাহিদাটা একটু কম ছিল, তাই এদের ইবিরা পরিচালনার লাভ সেটা আগের বছরের চেয়ে প্রায় 11.9% কমেছে। বুঝলাম। আর দ্বিতীয় স্তম্ভটা, সেটা তো এখন আমাদের খুবই পরিচিত ডিজিটাল সার্ভিসেস বা জিও প্ল্যাটফর্মস। একদম। জিও এখন ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর। মার্চ 2025 পর্যন্ত ওদের গ্রাহক সংখ্যা ছিল প্রায় 488.2 মিলিয়ন। প্রায় 488 মিলিয়ন, বিশাল সংখ্যা। আর 5Gর ক্ষেত্রে তো এরা খুব এগিয়ে, তাই না? হ্যাঁ, খুবই এগিয়ে। প্রায় 1901 মিলিয়ন 5G ব্যবহারকারী আছে ওদের। আর এই ডিজিটাল ব্যবসার আয়ও দারুণ বাড়ছে। FY25-এর রেভিনিউ প্রায় 17% বেড়ে 1,28,218 কোটি টাকা হয়েছে। আর এবিটা মার্জিনটা ভাবুন, প্রায় 50%। ওয়াও, 50% মার্জিন, দারুণ ব্যাপার। আচ্ছা, তৃতীয় স্তম্ভটা হলো রিটেল, খুচরো ব্যবসা। ঠিক, রিলায়েন্স রিটেল। এরা এখন ভারতের বৃহত্তম রিটেলার। স্টোরের সংখ্যা শুনলে অবাক হবেন। 2024-এর হিসেব অনুযায়ী 18,836টারও বেশি স্টোর। রিলায়েন্স ফ্রেশ, ডিজিটাল, ট্রেন্ডস, এই নামগুলো তো আমাদের সবার চেনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই এর অংশ। আর সম্প্রতি এরা FMCG ব্যবসায় নিত্য ব্যবহার্য পণ্যের ব্যবসায় খুব জোর দিয়েছে। ক্যাম্পা, ইন্ডিপেন্ডেন্সের মতো পুরনো ব্র্যান্ডগুলোকে কিনেছে আর সেগুলোকে নিউ RCPL নামে একটা নতুন সংস্থার অধীনে এনেছে। এই রিটেল ব্যবসার মোট আয় গ্রস রেভিনিউ গত অর্থবর্ষে ছিল প্রায় 3,30,870 কোটি টাকা। আগের বছরের থেকে প্রায় 8% বেশি। দারুণ। আর চতুর্থ স্তম্ভটা একটু অন্যরকম, তাই না? নিউ এনার্জি আর নিউ মেটেরিয়ালস। হ্যাঁ, এটা ভবিষ্যতের দিকে তাকিয়ে করা। 2035 সালের মধ্যে নেট জিরো কার্বন হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে RIL। এর জন্য জামুননগরে 5টা বিশাল গিগা ফ্যাক্টরি তৈরি করছে। সোলার PV মডিউল, এনার্জি স্টোরেজ ব্যাটারি, ইলেকট্রোলাইজার, ফিউল সেল, গ্রিন হাইড্রোজেন, এই সবের জন্য। আর এখানে বিনিয়োগটাও অপার, প্রায় 75,000 কোটির বেশি বিনিয়োগের পরিকল্পনা। আচ্ছা, এই যে 4টে আলাদা ব্যবসার কথা বললেন, এগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সিনার্জি। খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই আছে। একটা বড় উদাহরণ হলো, ধরুন জিওর যে শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো, সেটাই রিলায়েন্স রিটেলের ই-কমার্স প্ল্যাটফর্ম জিও মার্টকে বিরাট সাহায্য করছে। আবার ধরুন রিটেল স্টোরগুলো জিওর ডিভাইস বা কানেকশন বিক্রি পয়েন্ট হিসেবে কাজ করছে। ও আচ্ছা, তার একটা ব্যবসা আরেকটা ব্যবসাকে সাহায্য করছে। একদম। আর এর ফলে কি হচ্ছে, এই কনজিউমার ফেসিং ব্যবসাগুলো জিও আর রিটেল এখন RIL এর মোট আয়ের একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। এটা কিন্তু O2C ব্যবসার যে স্বাভাবিক চক্রাকার ঝুঁকি থাকে, তেলের দামের ওঠানামা, সেটার প্রভাব কমাতে সাহায্য করছে, কোম্পানিকে অনেক বেশি স্থিতিশীলতা দিচ্ছে। বেশ ইন্টারেস্টিং। এবার একটু শেয়ার বাজারের দিকে তাকানো যাক। স্টক পারফরম্যান্স কেমন? আচ্ছা, 5 জুলাই 2025 অনুযায়ী শেয়ারটার কারেন্ট মার্কেট প্রাইস বা CMP ছিল প্রায় 1527.30 টাকা। গত এক মাসে প্রায় 7.96% বেড়েছে। আর ইয়ার টু ডেট এই বছরের শুরু থেকে প্রায় 25.72% বেড়েছে। বাহ, ভালোই বেড়েছে তাহলে। যদিও গত এক বছর একটু পড়েছে বলছেন, -1.91%।
এই ওঠানামার কারণ কি হতে পারে? দেখুন, FY25-এর আর্থিক ফলাফল কিন্তু বেশ শক্তিশালী ছিল। কনসলিডেটেড রেভিনিউ মানে সব ব্যবসা মিলিয়ে মোট আয় 7.1% বেড়ে প্রায় 10,071 কোটি 174,000 টাকা হয়েছে। ইবিডা 2.9% বেড়ে 1,83,422 কোটি, আর প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি মানে কর পরবর্তী লাভ সেটাও 2.9% বেড়ে 81,309 কোটি টাকা হয়েছে। এগুলো বেশ ভালো সংখ্যা। ভ্যালুয়েশনের দিক থেকে কেমন জায়গায় আছে? পি রেশিও কত? ভ্যালুয়েশন মেট্রিক যদি দেখি, পিই রেশিও মানে প্রাইস টু আর্নিংস রেশিও সেটা প্রায় 29.50x, আর ইভিবিডা প্রায় 12.9x। এটা যদি আপনি অন্যান্য এনার্জি বা তেল কোম্পানির সাথে তুলনা করেন তাহলে একটু বেশি মনে হবে, কিন্তু আবার রিটেল বা টেক কোম্পানিগুলোর যেমন ডিমার্ট বা এয়ারটেলের তুলনায় কম। এটা আসলে ওদের এই মিশ্র ব্যবসারই প্রতিফলন, মানে বাজার একটা মাঝামাঝি ভ্যালুয়েশন দিচ্ছে আর কি। ভারতে আরআইএল এর প্রভাব তো সর্বত্র দেখা যায়। জিও দেশের ডিজিটাল পরিবর্তনে একটা বিরাট ভূমিকা নিয়েছে, বিশেষ করে 5G নেটওয়ার্ক আর সাশ্রয়ী ডেটা প্ল্যানের মাধ্যমে। ঠিক। আর রিলায়েন্স রিটেল দেখুন, ছোট ছোট শহরগুলোতেও কিন্তু সংগঠিত রিটেলের সুবিধা পৌঁছে দিচ্ছে। এখন আবার নিউ আরসিপিএল এর মাধ্যমে এফএমসিজি বাজারেও প্রভাব বাড়াতে চাইছে। হ্যাঁ, ক্যাম্পা কোলা তো আবার বেশ জনপ্রিয় হচ্ছে মনে হচ্ছে। আর এদের যে নিউ এনার্জি উদ্যোগ সেটা ভারতের শক্তি নিরাপত্তা আর 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন হওয়ার যে জাতীয় লক্ষ্যমাত্রা তার সাথে একদম সঙ্গতিপূর্ণ। উইলান ইনভেস্টিং সবসময় বিশ্বাস করে যে ফাইন্যান্সকে এইভাবে বাস্তব জীবনের সঙ্গে জুড়ে দেখলে, মানে উদাহরণ দিয়ে বুঝলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আপনি শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা স্টকের দুনিয়াকে সহজ করি। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা হলো তার থেকে মূল বিষয়টা যদি একটু গুছিয়ে বলা যায়, মানে কি টেকঅ্যাওয়েজ কি? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, মূল বিষয়গুলো হলো, প্রথমত আরআইএল খুব সফলভাবে তাদের ব্যবসার বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশন করেছে। তারা এখন আর শুধু একটা তেল বা কেমিক্যাল কোম্পানি নয়। দ্বিতীয়ত কনজিউমার ব্যবসা মানে জিও আর রিটেল এখন আয়ের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছে। এটা O2C ব্যবসার যে চক্রাকার ঝুঁকি সেটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। তৃতীয়ত নিউ এনার্জি আর এআই এর মতো ভবিষ্যতের প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে, যা ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। চতুর্থত কোম্পানির আর্থিক ভিত্তি যথেষ্ট মজবুত। নেট ডেট পিবি আইএলডিটি অনুপাতটা এখন মার্চ 2025 অনুযায়ী মাত্র 1.50x, মানে আয়ের তুলনায় ঋণের বোঝাটা কিন্তু নিয়ন্ত্রণেই আছে। আর ব্যবসার পুনর্গঠনের কথাও বলছিলেন, এফএমসিজি ব্যবসার মতো। হ্যাঁ, পঞ্চম পয়েন্ট সেটাই, ব্যবসার পুনর্গঠন, যেমন এফএমসিজি ব্যবসাকে আলাদা সংস্থার অধীনে আনা বা ভবিষ্যতে অন্য কোনো ব্যবসার সম্ভাব্য ডিমার্জার বা আইপিও, এগুলো কিন্তু ভবিষ্যতে আরও ভ্যালু আনলক করতে পারে। উই লার্ন ইনভেস্টিংয়ের বিশ্লেষণে এই দিকগুলো বেশ গুরুত্বপূর্ণ। তাহলে যারা এই স্টকটা নিয়ে ভাবছেন বা এর ওপর নজর রাখছেন, তাদের জন্য উই লার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে কিছু প্র্যাকটিক্যাল টিপস কি হতে পারে? আচ্ছা, কয়েকটা বিষয় মনে রাখা যেতে পারে। প্রথমত, এটা সম্ভবত একটা দীর্ঘমেয়াদী, মানে অন্তত 3-5 বছরের বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখার মতো স্টক। কারণ এই যে নতুন ব্যবসাগুলো যেমন নিউ এনার্জি, এগুলোর ফল পেতে সময় লাগবে। বোঝা গেল, দীর্ঘমেয়াদী। দ্বিতীয়ত, কোম্পানির এই যে বহুমুখী ব্যবসার মডেল, এটা পোর্টফোলিওতে একটা স্থিতিশীলতা দিতে পারে। কারণ সব ব্যবসা এক তালে চলে না, একটা খারাপ করলে অন্যটা ভালো করতে পারে। ঠিক, ডাইভার্সিফিকেশনের সুবিধা। তৃতীয়ত, ভবিষ্যতে কোনো ব্যবসার ডিমার্জার বা আইপিও যদি আসে, যেমন ধরুন রিটেল বা জিও বা এমনকি এফএমসিজি, সেটা কিন্তু বর্তমান শেয়ারহোল্ডারদের জন্য ভ্যালু আনলক করার একটা সুযোগ তৈরি করতে পারে। সেদিকে নজর রাখা যেতে পারে। কিন্তু ঝুঁকির দিকগুলো তো আছে। অবশ্যই, ঝুঁকি ছাড়া তো স্টক মার্কেট হয় না। এখানে প্রধান ঝুঁকি হলো এই নতুন ব্যবসাগুলোতে, বিশেষ করে নিউ এনার্জিতে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হচ্ছে, মানে হাই ক্যাপিটাল ইন্টেন্সিটি। এই বিনিয়োগ থেকে প্রত্যাশিত রিটার্ন আসবে কিনা সেটা একটা প্রশ্ন। আরেকটা বড় ঝুঁকি হলো নিয়ন্ত্রক ঝুঁকি বা রেগুলেটরি রিস্কস। ধরুন টেলিকম বা রিটেল নীতিতে কোনো বড় পরিবর্তন এলো, বা পুরনো কোনো আইনি মামলা যেমন কেজি বেসিন সংক্রান্ত মামলা আবার নতুন করে সামনে এলো, এগুলোর প্রভাব কিন্তু পড়তে পারে। এই ঝুঁকিগুলো মাথায় রাখতে হবে। সব মিলিয়ে একটা বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং ছবি তৈরি হচ্ছে। একদম।
আর এখানেই একটা প্রশ্ন বা একটা ভাবনার খোরাক রেখে যাওয়া যেতে পারে শ্রোতাদের জন্য। আচ্ছা, রিলায়েন্স যেভাবে তাদের এই নতুন শক্তির পরিকাঠামো মানে গিগা ফ্যাক্টরিগুলো সেগুলোকে এআই ডেটা সেন্টারের বিশাল ক্ষমতার সাথে যুক্ত করার পরিকল্পনা করছে, সেটা কি ভবিষ্যতে ভারতকে শুধু শক্তি ক্ষেত্রেই নয় বরং বিশ্বব্যাপী এআই প্রযুক্তির মানচিত্রেও একটা প্রধান কেন্দ্র বা একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করতে পারে? এটা কিন্তু একটা বিরাট সম্ভাবনার দিক। সত্যি ভাবার মতো প্রশ্ন। ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা বড় পদক্ষেপ হতে পারে। উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে এই বিশ্লেষণ আপনাদের কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি বা সোচনে কা নয়া দিক দিয়েছে। এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা দেখতে থাকুন। পরের পর্ব পর্যন্ত শিখতে থাকুন আর উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন।